আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম আক্কাদা আম্মাই ইক্কাদা আব্বাই। কল্পনা করুন এমন একটা অভিশপ্ত গ্রাম, যে গ্রামে সবার শুধু ছেলে সন্তান হচ্ছে, কিছুতেই কারো মেয়ে সন্তান হচ্ছে না। এভাবেই বছরের পর বছর যেতে যেতে গ্রাম জুড়ে 60টি ছেলে সন্তান হয়েছে, কিন্তু গ্রাম জুড়ে একটাও মেয়ে নেই। এমন অবস্থায় হঠাৎ একটা মেয়ের জন্ম হলো। গ্রাম জুড়ে তো মহা আনন্দ উৎসব, কিন্তু এই আনন্দটাই সেই মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ গ্রামের মোড়ল তাকে কোনো সাধারণ মেয়ে নয়, বরং গ্রামের দেবী ঘোষণা করে চিরদিনের জন্য গ্রামের 4 দেয়ালে বন্দী করে ফেলে। নিয়ম করা হয় এই দেবী কোনোদিন এই গ্রামের সীমানা পার হতে পারবে না, এমনকি এই গ্রামের কোনো ছেলেও বাহিরের গ্রামের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে এই রাজকুমারীকেই করতে হবে। মানে পুরো একটি প্রজন্মের 60টি তৃষ্ণার্ত ছেলের ভিড়ে একটি মাত্র রাজকুমারী। ব্যাস, রাজকুমারীকে নিজের করে পাওয়ার জন্য গ্রামের 60টি যুবকের মাঝে শুরু হয় এক অস্থির প্রতিযোগিতা ও রাজকুমারীর প্রতি নিষিদ্ধ আকর্ষণ। তখন গ্রামে এসব নিয়ে যা যা কাণ্ড ঘটে তা নিয়েই মুভির গল্পটা। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুটা বেশ অদ্ভুত। আমরা দেখি এক বয়স্ক লোক এক পাল পিচ্চি ছেলেকে বেশ যত্ন করে গোসল করিয়ে দিচ্ছে। লোকটির কর্মচারী অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদা আপনি প্রতিদিন এই বাচ্চাদের গোসল করিয়ে দেন কেন? তখন লোকটি মুচকি হেসে বলে, এই রহস্য জানতে হলে তোমাকে 30 বছর আগের ইতিহাসে ফিরে যেতে হবে। সিন কাট হয়ে চলে আসে 30 বছর আগে তামিলনাড়ুর একটা সরকারি হাসপাতালে। বাহিরে মারাত্মক ঝড় বৃষ্টির রাত, অথচ হাসপাতালের সামনে মানুষের ভিড় দেখে আপনার মনে হবে সেখানে কোনো মেলা বসেছে। এদের এক্সাইটমেন্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা তাদের পুরো গ্রামের ভাগ্য বদলে দিতে পারে। এমন সময় একজন মহিলা ডাক্তার এসে চিনাপ্পা নামের এক লোককে খবর দেয়, অভিনন্দন চিনাপ্পা, আপনার একটি সুস্থ সবল মেয়ে সন্তান হয়েছে। এই কথা শোনা মাত্রই চিনাপ্পা খুশিতে আত্মহারা হওয়ার বদলে ধপাস করে বেঞ্চের উপর বসে পড়ে। আরেক মহিলা তো ওমা ভয়ে না খুশিতে বোঝা দেয়, মুখে কাপড় গুজে উল্টো দিকে দৌড় দেয়। ডাক্তার তো এসব দেখে রেগে রেগে ফায়ার। সে ধমক দিয়ে বলে, আরে আপনারা কি পাগল হয়ে গেছেন? এই আধুনিক যুগে এসেও মেয়ে সন্তান শুনে এমন মুখ চুন করে আছেন কেন? কিন্তু চিনাপ্পার তখন এসব বকবকানি শোনার সময় নেই। সে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তারকে একটা নমস্কার দিয়ে দ্রুত বাহিরে বেরিয়ে আসে। সিন হাসপাতালের বাহিরে আসলে দেখি সেখানে তো রীতিমতো লঙ্কাকাণ্ড শুরু হয়ে গেছে। ঢোল তবলা বাজিয়ে গ্রামবাসী এমন ভাবে নাচছে যেন তারা হাতে চাঁদ পেয়েছে। সাবাস, ডাক্তার ম্যাডাম তো এসব দেখে রীতিমতো কিছুই মাথায় ঢুকছে না দেখে সে এক কম্পাউন্ডারকে আড়ালে ডেকে জিজ্ঞেস করে, ভাই আসল কাহিনীটা কি? একটা মেয়ে জন্মানোর জন্য এত মাতামাতি কেন? কম্পাউন্ডার তখন ফিসফিস করে ম্যাডামকে পুরো ইতিহাস খুলে বলে, ম্যাডাম আপনি তো এখানে নতুন এসেছেন, তাই এই গ্রামের কুফার কথা জানেন না। এখান থেকে 18 মাইল দূরে একটা গ্রাম আছে, ভৈরী লঙ্কা। এই গ্রামের হর্তাকর্তা হলো রাজা রেড্ডি। লোকটা যেমন ট্যালেন্টেড তেমনই জেদি। রাজা রেড্ডি যখন দায়িত্ব নেয় তখন সে প্রতিজ্ঞা করেছিল তার গ্রামে কোনো বংশগত শাসন চলবে না। এই কারণে সে নিজেও বিয়ে করেনি। গ্রামের মানুষ তাকে দেবতা মনে করে। কিন্তু নিয়তির খেলা দেখুন, রাজা রেড্ডি যখন গ্রামে একটি সন্তান নীতি চালু করলো তখন থেকেই শুরু হলো আজব এক রহস্য। পুরো একটা প্রজন্মের 61 জন দম্পতির মধ্যে 60 জনেরই শুধু ছেলে হয়েছে। দীর্ঘ কয়েক বছর এই গ্রামে কোনো মেয়ের কান্না শোনা যায়নি। এর উপর আবার কুফা হিসেবে গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। গ্রামবাসী ভেবেছিল ঈশ্বর হয়তো তাদের উপর অভিশপ্ত কোনো গেম খেলছে। ঠিক এমনই এক সময়ে এই প্রজন্মের একদম শেষ সন্তান হিসেবে জন্ম নিল চিনাপ্পার এই মেয়ে শিশুটি। মানুষের বিশ্বাস এই মেয়ের পা পড়লেই ভৈরীলঙ্কার অভিশাপ কেটে যাবে এবং মেঘেরা আবার বৃষ্টি দেখা দেবে। সিন কাট হয়ে চলে আসে ভৈরীলঙ্কা গ্রামের দেবতা জঙ্গম মাতা গাছের সামনে। রাজা রেড্ডি পুরো গ্রামবাসীকে সাথে নিয়ে চিনাপ্পা ও তার বউকে রীতিমতো সম্মান জানিয়ে বলে, চিনাপ্পা এই মেয়ে জন্মানোর পর থেকে আমাদের কপাল পুরো খুলে গেছে। অনেক বছর পর গ্রামে এখন ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, সরকারি ফান্ড আসতেছে। সবকিছুই তো হয়েছে এই ছোট্ট দেবীর কারণে। ও আমাদের গ্রামের সাক্ষাৎ দেবী, আর এই দেবী কখনো আমাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। চিনাপ্পা তুমি সবার সামনে শপথ করো ওকে কখনো গ্রামের সীমানার বাইরে যেতে দিবে না। চিনাপ্পা তো এমন কথা শুনে রীতিমতো ভেবাচাকা খেয়ে যায়। সে কি করবে বুঝতে না পেরে বলে, মেয়ের বিয়ে যদি অন্য গ্রামে হয় তখন তো তাকে যেতেই হবে রাজান্না। রাজা রেড্ডি তখন মুচকি হেসে বলে, আরে আমি ভাবছি পুরো গ্রামের মঙ্গল নিয়ে, আর তুমি আছো বিয়ে শাদী নিয়ে। কেন এই গ্রামে কি জাদ্রেল ছেলের অভাব আছে? এই যে 60টা ছেলে দেখছো, তোমার মেয়ে এদের মধ্যে যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারবে। আর একটা কথা কানে ঢুকিয়ে রাখো, তোমার মেয়ে এদের মধ্যে যে ছেলেকে বিয়ে করবে তার হাতেই আমি এই গ্রামের দায়িত্ব তুলে দিয়ে যাব। প্লিজ চিনাপ্পা তুমি এটা মেনে নাও।
তো সবাই মিলে এইভাবে রিকোয়েস্ট করতেছে দেখে চিনাপ্পা আর বেশি কিছু না ভেবেই দুম করে শপথ করে নেয়, যেটা আর কখনোই পরিবর্তন করা সম্ভব না। সিন কাট হলে দেখি চিনাপ্পার বউ শান্তাম্মা রেগে মেগে চিনাপ্পাকে সেই লেভেলে শাসাচ্ছে ও বলতেছে, এত বড় একটা ওয়াদা করার আগে আমাকে অন্তত একবার জিজ্ঞাসা করতে। কিন্তু চিনাপ্পা বউয়ের কথাই কোনো পাত্তাই দেয় না। সে তো মনে মনে ভাবতেছে আমার মেয়ে বড় হবে একদম রাজকুমারীর মতো, আর গ্রামের ওই 60টা ছেলে দিনরাত তার মন গলানোর জন্য সব উজাড় করে দিবে। তো চিনাপ্পা খুশিতে গুলগুলা হয়ে উত্তেজনার ঠেলায় তার মেয়ের নামই রেখে দেয় রাজকুমারী। তো রাজকুমারী ভৈরীলঙ্কা গ্রামের আসল রাজকুমারী হয়েই বড় হতে থাকে। আর ওই 60টা ছেলে, আরে ভাই, তারা তো রাজকুমারীর পিছনে আঠার মতো লেগে থাকে। রাজকুমারীকে ইমপ্রেস করার একটা চান্স আসলে কেউ মিস করতে চায় না। এমনকি পাশের গ্রামের কোনো ছেঁড়া রাজকুমারীকে পটানোর চেষ্টা করলে তো তার খবরই আছে। তো হাই স্কুলে ওঠার পর রাজকুমারীর মনে যখন প্রথম কিশোরী বয়সের প্রেম ভালোবাসার অনুভূতি জাগতে শুরু করে, তখন সে স্কুলের দেয়ালে তার স্বপ্নের পুরুষের একটা ছবি এঁকেছিল। কিন্তু লে জ্বালা, গ্রামের ওই প্রেমিকগুলো সেই ছবি মুছে সেকেন্ডের মাঝেই নিজের ফেস সেখানে বসিয়ে দিয়েছে। কেমনটা লাগে? তো এইভাবেই শৈশব ও কৈশোর পেরিয়ে রাজকুমারী এখন পূর্ণবয়স্ক যুবতী। আজকে তার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন। রাজকুমারী ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে। তো চলুন দেখে নিই আমাদের সেই ছোট্ট দেবী রাজকুমারী এখন দেখতে কেমন হয়েছে। তো ভালো নাম্বার পেয়ে পাশ করার আনন্দে গ্রামের প্রধান রাজান্না রাজকুমারীকে কিছু গিফট দিতে চাইলে রাজকুমারী বিনয়ের সাথে বলে, এখন না রাজান্না, আমি উচ্চশিক্ষার জন্য যখন শহরের কলেজে যাব তখন দিন। এই রে কাম সারছে। এটা শোনা মাত্রই মুহূর্তের মাঝে রাজান্নার মুখের হাসি গায়েব হয়ে যায়। সে রাজকুমারীর মা শান্তাম্মাকে রাগের স্বরে বলে, কাহিনী কি? তুমি কি মেয়েকে এই ব্যাপারে কিছু বলনি যে তার এই গ্রামের বাহিরে যাওয়া নিষেধ? শান্তাম্মা ভয়ে আমতা নামতা করতে থাকলে রাজা রেড্ডি একদম ক্লিয়ারলি জানিয়ে দেয়, রাজকুমারী কখনো এই গ্রামের বাহিরে এক পাও দিতে পারবে না। এটা তার মরা বাপের করা শপথ। ব্যাস, এটা শুনে রাজকুমারীর মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়। সিন কাট হয়ে চলে আসে হায়দ্রাবাদ শহরের একটা ঠিকাদারি অফিসে। এই টাকলু হলে এই অফিসের বস, আর এই কৃষ্ণা হলে এই অফিসের একজন কর্মচারী। টাকলুকে এত এক্সাইটেড দেখাচ্ছে কারণ সে একটা সরকারি প্রজেক্ট পেয়েছে। প্রজেক্টের কাজ হলো কোনো অজপাড়া গ্রাম সিলেক্ট করে সেই গ্রামে কিছু উন্নয়নমূলক কাজ করে দেওয়া। তো এই অফিসে আরেকজন জব করে, নাম বিলাল। বস এই প্রজেক্টের কাজ কৃষ্ণা এবং বিলালকে দিয়ে দিলে দুজনে এমন একটা গ্রামের খোঁজে বেরিয়ে পড়ে। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর বিলালের চোখে হালকা ঘুম এসে গেলে সে কৃষ্ণাকে কিছুক্ষণ ড্রাইভ করার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু কৃষ্ণা আগ্রহ না দেখিয়ে কানে হেডফোন লাগিয়ে রিল্যাক্সে ঘুমিয়ে যায়। ওদিকে গভীর রাতে একা একা ড্রাইভ করতে করতে বিলালের চোখেও এমন ঘুম আসতেছে যে সে কিছুতেই আর চোখ খুলে রাখতে পারছে না। তো এদের হুঁশ ফিরলে এরা ভাবতেছে এরা একেবারে স্বর্গে চলে এসেছে, কিন্তু কিভাবে কি হলো কিছুই বুঝতে পারতেছে না। তখনই এরা নিচে তাকিয়ে দেখে এই রে কাম সারছে, এরা তো স্বর্গে আসেনি, বরং এদেরকে উল্টো করে একটা গাছের সাথে তাদের ঝুলিয়ে রাখা হয়েছে। আর গাছের নিচে শত শত উত্তেজিত জনতা দা, কাঁচি, লাঠি, মানে যার হাতে যা আছে তাই ওদের দিকে ছুঁড়ে মারতেছে। কিন্তু কেন? তখন পানি নামের একটা ছেলে সবাইকে শান্ত করে রেগে মেগে কৃষ্ণকে বলে, আপনাদের কি সমস্যা? হ্যাঁ, আপনারা আমাদের পূজার কাছে গাড়ি দিয়ে আঘাত করেছেন কেন? বিলাল বলে, ভাই এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পানি রেগে মেগে বলে, অ্যাক্সিডেন্ট? হাইওয়ে থেকে 6 কিলোমিটার দূরে জঙ্গলের ভিতর কিসের অ্যাক্সিডেন্ট? ব্যাস, আবার গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে। তখন পানি সবাইকে শান্ত করে বলে, আরে সমস্যা যাই হোক, ওদেরকে আগে নিচে নামাও। এটা শুনে এরা ভাবে, যাক বাবা, অবশেষে একটা ভালো মানুষ পাওয়া গেল। কিন্তু 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 যেই না এদেরকে দড়ি কেটে নিচে নামানো হয়, পানি নিজেই চিল্লিয়ে বলে ওঠে, এবার মার শালাদেরকে। তো সবাই যখন ওদেরকে মারার জন্য একেবারে ঘিরে ধরেছে, ঠিক এমন সময় সেখানে একটা গাড়ি এসে হর্ন দেয়। আর হর্ন শুনতেই একই সবাই সুবোধ বালকের মতো থেমে গিয়ে নমস্কার দিতে থাকে। গাড়িতে চড়ে যে এসেছে সে আর কেউ নয়, আমাদের সেই পরিচিত ভৈরীলঙ্কা গ্রামের প্রধান রাজা রেড্ডি। তার মানে এটাই সেই ভৈরীলঙ্কা গ্রাম। আর এই গাছটাই হলো মুভির শুরুতে দেখে আসা সেই জঙ্গম মাতা গাছ। তো রাজা রেড্ডি কৃষ্ণা ও বিলালের নাম পরিচয় ও তাদের প্রজেক্টের ব্যাপারে শুনে বলে, আসছো তো ঠিক জায়গাতেই, কিন্তু তার আগেই তো গ্রামবাসীর সাথে ঝামেলা করে ফেলেছ।
যাই হোক, এরা যুবক ছেলে পেলে তাই রক্ত গরম, তার উপর আবার কেউ এখনো বিয়েও করেনি। বিয়ের প্রসঙ্গ আসতেই দেখি এতক্ষণ মার্কাটারি করা ছেলে পেলে সব লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। রাজা রেড্ডি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কাজ শুরু করো। এটা শুনে গ্রামের ছেলেরা খেপে গিয়ে বলে, আপনি এদেরকে আমাদের গ্রামে ঢুকতে দিতেছেন কেন? আমরা 10 বছর ধরে এই গ্রামে বাহিরের কোনো ছেলে ঢুকলে তার টেঙ্গি ভেঙে দেই, আর আপনি নিজে বাহিরের ছেলে পেলেকে আমাদের গ্রামে ঢুকাচ্ছেন? আমাদের উন্নয়নের কোনো দরকার নেই, আমরা কিছুতেই ওদেরকে ঢুকতে দিব না। তো অনেকক্ষণ তর্ক বিতর্কের পর শেষমেশ গ্রামের ছেলেরা একটা শর্তে রাজি হয়, আর তা হলো রাজকুমারী যতক্ষণ রুমের বাহিরে বাহিরে থাকবে ততক্ষণ এরা কোনো কাজ করতে পারবে না। বিলাল বলে ওঠে, এই রাজকুমারীটা আবার কে? এই কাম সারছে। গ্রামবাসী তো আবারও দা কাচি নিয়ে এদেরকে মারতে তেড়ে আসে। কৃষ্ণা তখন কোনো মতে নিজেকে বাঁচিয়ে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করে, দয়া করে যদি বলতেন রাজকুমারী কয়টা পর্যন্ত বাহিরে থাকে না? পানি বলে, রাত 10টা থেকে ভোর 5টা। লে জানা এই রাতের বেলা এরা কাজ করবে কিভাবে? কিন্তু তাদের কথা একটাই, কাজ করলে করো, না করলে নাই। কি আর করার, ঠিক আছে, সেটাও না হয় মেনে নিলাম। এরপর কৃষ্ণা জানতে চাই, তো স্যার এই বাজেট থেকে আপনারা গ্রামের উন্নতির জন্য কি কাজ করাতে চান? রাজা রেড্ডি বলে, আমাদের গ্রামে 7টা পরিবার আছে, আর সবার জন্য 60টা বাথরুম বানিয়ে দাও। বাথরুমের কথা শুনে তো কৃষ্ণার মাথা পুরো চক্কর দিয়ে ওঠে। সে একজন ইঞ্জিনিয়ার, আর তাকে এখন বাথরুম বানাতে হবে, কিন্তু উপায় তো নেই। তার টাকলু বস তো এইসব অজুহাত মানবে না। গ্রামবাসী বাথরুম বানাতে বলেছে মানে তোমাকে বাথরুমই বানাতে হবে। তো বাধ্য হয়ে কৃষ্ণা রাজি হয়ে যায়। রাজা রেড্ডি তখন কৃষ্ণাকে গ্রামের শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠে নিয়ে আসে। কৃষ্ণার কিছুতেই মাথায় ঢুকছে না, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বাথরুম দিয়ে লাভ কি? বাথরুম তো দিতে হয় শোবার ঘরের সাথে, কিন্তু এই গ্রামের কালচারই আলাদা, তারা ঘরের সাথে বাথরুম দেওয়া একদমই পছন্দ করে না। রাজা রেড্ডি কৃষ্ণাকে বলে, দেখো সব গ্রামেরই একটা নিজস্ব ঐতিহ্য আছে, তোমার সেটাকে সম্মান করেই চলতে হবে। নেন, ঠিক আছে, তাহলে সেটাই হোক, চলেন কাজ শুরু করি। রাজা রেড্ডি বলে, এভাবে নয়, আমাদের এখানকার ঐতিহ্য হলো যে কোনো শুভ কাজ বড় কোনো প্রার্থনার আয়োজন করে তবেই শুরু করা হয়। ওকে, ঠিক আছে। তো এদের থাকার ব্যবস্থা করা হয় গ্রামের এক পরিত্যক্ত স্কুল ঘরে। 2 বছর ধরে এখানে কেউ আসে না বলে ধুলোবালি আর মাকড়সার জ্বালা সব অন্ধকার হয়ে আছে। এরা দুইজন সেটা পরিষ্কার করতে গিয়ে দেখে কি, দেয়াল জুড়ে বহু জায়গায় শুধু একটা নামই লেখা, রাজকুমারী। মানে গ্রামের সব ছেলে একটা মেয়েকেই ভালোবাসে। এসব দেখে এদের মাথায় চিন্তা চেপে বসে, এই রাজকুমারীটা কে রে ভাই, যাকে নিয়ে পুরো গ্রামের ছেলেরা এত পাগল? তো এরা ভাবে, ওকে, আগামীকাল গ্রামবাসী প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করবে, তখন নিশ্চয়ই রাজকুমারী আসবে। ব্যাস এই সুযোগে এরা রাজকুমারীকে দেখে নিবে। এই আশাতে এদের রাত কেটে যায় ও সকাল হয়। এরা তো মহা খুশি যে একটুর মাঝে এরা সেই রাজকুমারীকে দেখতে চলেছে। এমন সময় গ্রামবাসী আসেও এদেরকে গামছা দিয়ে বলে, তোমাদের চোখ বেঁধে নাও। কেন ভাই, যা বলছি চুপচাপ করো। ঠিক আছে, এরা নিজেদের চোখ বেঁধে নেয়। এরপর গ্রামবাসী বস্তা দিয়ে বলে, এটা মাথায় ঢুকে দাও। এরা তো অবাক, আসলে হচ্ছেটা কি? গ্রামবাসী বলে, তোমাদেরকে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, আর তোমরা যেন রাজকুমারের দিকে নজর দিতে না পারো তাই এসব করা হচ্ছে। লে জ্বালা। তো এরা সেটাও পড়ে নাই, ওই স্ক্রিন অন্ধকার হয়ে যায়, মানে এরা চোখে আন্ধার দেখতে শুরু করেছে। এরপর এদেরকে সেই অনুষ্ঠানে নিয়ে এসে এদের চোখ থেকে গামছা ও বস্তা সরিয়ে ফেলা হলে স্ক্রিনে আলো আসে, মানে এরা দেখতে শুরু করে। তো কৃষ্ণা চোখ খুলে সামনে তাকাতেই একটা মেয়েকে দেখে খুশিতে বলে ওঠে, আরে বিলাল দেখ, রাজকুমারী। তখন একজন গ্রামবাসী বলে, না 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 ভাই, এটা রাজকুমারী না, এটা তো সরসকুমারী। এই গ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে এই সরসকুমারীকে দিয়ে উদ্বোধন হয়, সে আমাদের অনুষ্ঠানের নয়নমণি। এই বলেই গ্রামবাসী সরসকুমারীর কাছে দৌড় দেয়, আর একটা আইটেম সং শুরু হয়। আইটেম সং এর সিন আর কি বা দেখবেন, ওই সেই চাকানাকা নাচ ছাড়া আর কি বা হবে। তারপরেও সিনগুলো দেখেন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে কান দিবেন না, মনোযোগ দিয়ে শুধু চাকানাকা নাচ দেখবেন, ঠিক আছে? আজকে এমন একটি বুকমেকার সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ আয় করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার পাওয়ারও সুযোগ রয়েছে। এটাতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেলা খেলে সহজেই আয় করতে পারবেন। অ্যাকাউন্ট করার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা বের করতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করুন, আর অবশ্যই প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। তো প্রথম রাতের কাজ যখন শুরু হয়, কৃষ্ণা মাঠে গিয়ে দেখে, এ কি, কাজের লোক আসার কথা 200 জনের মতো, আর আসছে মাত্র কয়েকজন, তাও আবার এসে আড্ডা দিচ্ছে। কৃষ্ণা রেগে মেগে বলে, কি হলো, বাকি সবাই কোথায়? পানি ভাব নিয়ে বলে, এই গ্রামে কাজ করার মতো ছেলে আমরা এই 60 জনই আছি, আর আমরা বাহিরের লোকদেরকে আমাদের গ্রামে ঢুকতেও দেই না, তাই আমাদেরকে নিয়েই কাজ করেন, নয়তো করার দরকার নেই। লে জ্বালা, উপায় তো নাই, তাই কৃষ্ণা বাধ্য হয়ে মেনে নেয়। কিন্তু সব কয়টা আবার বিশ্ব কামচোরা,
কাজ করার নাম নেই, সারাক্ষণ শুধু ওই রাজকুমারীকে নিয়ে গল্পগুজব করে দিন পার করে। এভাবেই 2 রাত কাটিয়ে দেওয়ার পর তৃতীয় রাতেও যখন ওরা কাজ শেষ না করেই আরামে ঘুমাতে চলে যায়, তখন কৃষ্ণার মাথায় দারুণ একটা শয়তানি বুদ্ধি আসে। সেভাবে এই রাজকুমারীর জন্যই যখন এদের কাজে মনোযোগ বসছে না, তখন সেই রাজকুমারী যদি এদেরকে কাজ করতে উৎসাহিত করে তাহলে কেমন হয়? এরা তো রকেটের গতিতে কাজ করবে, কিন্তু এটার জন্য তো রাজকুমারীর হেল্প লাগবে, আর এরা রাজকুমারীর মুখখানাই আজও দেখেনি, সেখানে হেল্প কিভাবে নিবে? তাই এরা ঠিক করে এরা লুকিয়ে আজ রাতেই রাজকুমারীর সাথে দেখা করতে রাজকুমারীর বাসায় যাবে। তো যেই ভাবনা সেই কাজ, কিন্তু এরা এসে দেখে রাজকুমারীর বাসার চারিদিকে উঁচু প্রাচীর। বিলাল প্রাচীরের হাইটের মাপ নিয়ে পিছনের দিকে এসে প্রস্তুতি নেয় দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে পার হওয়ার। তো এই অবস্থা দেখে বিলালের কিডনিতে তো হার্ট অ্যাটাক আসার অবস্থা। বিলাল নিজেকে সামলে নিয়ে কৃষ্ণাকে ডাক দিতে গেলে দেখে কৃষ্ণা অলরেডি অন্য পথে এসে পড়েছে। তো এরা দূর থেকে দেখে উপরে একটা রুমে আলো জ্বলতেছে। এরা তখন চুপি চুপি বাসার ভিতরে ঢুকে মোবাইলের ফ্ল্যাশ জেলে সামনে এগোতে থাকলে পাশের রুমে দেখে রাজকুমারীর মা ঘুমাচ্ছে। বিলাল ভয়ের ঠেলায় বলে, ভাই আমি এখানেই পাহারায় থাকি, তুই উপরে যা, যদি কেউ আসে তো আমি সিগন্যাল দেবো। কৃষ্ণা বলে, কিভাবে সিগন্যাল দিবি? বিলাল আইনস্টাইন মার্কে ব্রেন লাগানোর পর বলে ওঠে, আমি জোরে নাক ডাকার আওয়াজ করবো। তো প্ল্যান মতো কৃষ্ণা বিলালকে এখানে পাহারায় রেখে রাজকুমারীর খোঁজে যায় ও রুমে রুমে ঢুকে ফিসফিস করে রাজকুমারীকে ডাকতে থাকে। এদিকে একটুর মাঝেই রাজকুমারীর মা জেগে ওঠে। বিলাল কৃষ্ণাকে সিগন্যাল দিচ্ছে, বাট কৃষ্ণা যে এখন কোথায় কে জানে। বিলাল তখন অস্থির হয়ে কৃষ্ণাকে খুঁজতে শুরু করলে হঠাৎ তাদের এভাবে ধাক্কা লাগে ও দুজনেই দুজনের মুখে হাত দিয়ে আওয়াজ বন্ধ করে রাখে। বিলাল বলে, ভাই আন্টি জেগে উঠেছে। কৃষ্ণা বলে, সে এখন কোথায়? বিলাল বলে, সেটা জানি না, কোথায় গেল। এটা শুনে কৃষ্ণা চুপচাপ পালাতে ধরতেই শোনে পিছনে একটা দরজা খোলার আওয়াজ হচ্ছে। এই রে, কাম সারছে। বাট আন্টি বাথরুম থেকে বের হয়ে এদেরকে না দেখে চুপচাপ রুমে গিয়ে ঢুকলে এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে ও রাজকুমারীর সাথে দেখা করার প্ল্যান ক্যান্সেল করে দ্রুত এখান থেকে পালাতে শুরু করে। তখন বিলাল মিস্টেকলি ঘন্টার সাথে ধাক্কা খেয়ে ফেললে কৃষ্ণা দৌড়ে পুরনো সেই স্কুল রুমে আসে, মানে যেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। কৃষ্ণা এইভাবে অস্থির হয়ে আছে দেখে বিলাল বলে, ভাই তোর আবার কি হলো? কৃষ্ণা বলে, ভাই আমি আসার সময় মিস্টেকলি রাজকুমারীকে কিস করে ফেলেছি। এটা শুনে বিলালের ডিম তো অমলেট হওয়ার অবস্থা। সে এই গ্রাম ছেড়ে পালানোর জন্য তাড়াহুড়ো করে তাদের সব ব্যাগপত্র একত্র করতে শুরু করে। তখন হঠাৎ তার মাথায় আসে প্রজেক্ট কমপ্লিট না করে অফিসে ফিরলে বস তো এর 12টা বাজাবে। তাই সে থেমে যায় ও কৃষ্ণাকে এসে বলে, ভাই রাজকুমারী কি তোর ফেস দেখেছে? কৃষ্ণা বলে, সেটা তো জানি না। বিলাল বলে, কিস হয়েছে এটা কনফার্ম তো? কৃষ্ণা হ্যাঁ বললে বিলাল বলে, তাহলে সে তোর ফেস দেখেনি, কারণ কিস করার সময় মেয়েরা চোখ বন্ধ করে রাখে। কৃষ্ণা বলে, তুই এটা কনফার্ম তো? বিলাল বলে, হ্যাঁ ভাই 100% কনফার্ম। এই বলে বিলাল রিল্যাক্সে শুয়ে পড়ে, বাট কৃষ্ণার এখনো টেনশন যাচ্ছে না। সে বলে, ভাই যদি ফেস দেখে ফেলে তাহলে? বিলাল বলে, যদি দেখেই থাকতো তাহলে এতক্ষণে দাবুটি নিয়ে এখানে পৌঁছে যেত। কৃষ্ণা বলে, প্রমিস কর আগামীকাল কোনো সমস্যা হবে না। এই বলে কৃষ্ণা তার হাতটা বিলালের দিকে বাড়িয়ে দেয়। এই হাত বাড়িয়ে দেওয়ার সিনটা মনে রাখবেন। এবং আর একটা জিনিস জানিয়ে রাখি, এটা কিন্তু সেই স্কুল যেই স্কুলে রাজকুমারী ছোটবেলায় পড়েছিল। তো আগামীকাল কিছু হবে না এটা ভেবে এরা নির্ভয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকাল হতে না হতেই দরজায় ঠক ঠক নক। এই রে, কাম সারছে। এদের কলিজা তো শুকিয়ে কাঠ। এরা দরজা খুলতেই গ্রামবাসী বলে, তোমাদেরকে রাজকুমারী ডেকেছে। এই বলে গ্রামবাসী এদের মুখের উপর বস্তা দিয়ে ঢেকে এদেরকে গ্রাম পঞ্চায়েতের দিকে নিয়ে আসতে থাকে। তো এদেরকে গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসা হলে রাজা রেড্ডি গম্ভীর স্বরে বলে, রাজকুমারী তোমাদের উপর খুবই রেগে আছে, এখন কি করা যায় বলো। কৃষ্ণা বুঝে যায় ঘটনা গ্রাম্য সালিশ পর্যন্ত গড়িয়েছে। তাই কৃষ্ণা ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, স্যার প্লিজ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন, আমি আসলে অন্ধকারের মাঝে। তখনই রাজকুমারী এসে বলে ওঠে, তোমরা কি কাজ করেছো? হ্যাঁ, এরা তো ভয় শেষ। রাজকুমারী বলে, 3 দিনে মাত্র 4 লেয়ার ইট বসিয়েছ, এভাবে কাজ করলে কিভাবে চলবে? প্রসঙ্গ যে চুমু খাওয়ার জন্য নয় এটা বুঝতেই এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। ও কৃষ্ণের সেই অস্থির একটা পার্ট নিয়ে বলে, ম্যাডাম সবকিছু আপনার কারণেই হয়েছে। রাজকুমারী অবাক হয়ে বলে, কি?
আমার কারণে? কৃষ্ণা বলে হ্যাঁ ম্যাডাম, একদম আপনার কারণেই। প্রথমত আপনার কারণে আমাদেরকে দিনের বেলায় কাজ করতে দেয় না, তার উপর আবার আমার লোক দরকার 200 জন, আর সেখানে আপনারা দিয়েছেন মাত্র 60 জন, তারাও আবার ঠিক মতো কাজ করে না। 1 ঘন্টা পার হতে না হতেই কেউ রাজকুমারীর জন্য ফুল আনতে যায়, কেউ রাজকুমারীকে নিয়ে গল্প জমায়, আবার কেউ রাজকুমারীর জন্য এটা করে তো কেউ ওটা করে। এভাবে কি কোনো কাজ হয় নাকি? তখন রাজকুমারী বলে তো তাহলে তুমি বলো এখন কি করতে হবে? কৃষ্ণা সোজা সাপটা বলে যদি এই প্রজেক্ট সময় মতো শেষ করতে চান তাহলে অবশ্যই আমাদের দিনের বেলায় কাজ করতে হবে। রাজকুমারী একটু ভেবে বলে ঠিক আছে, তাহলে দিনের বেলাতেই করো। এই রে, এটা শুনতেই তো গ্রামের সব ছেলে একসাথে শিয়ালের মতো হুঙ্কার দিয়ে ওঠে। কিন্তু রাজকুমারী সবাইকে এক ধমকে থামিয়ে দিয়ে বলে আমি বলেছি দিনের বেলায় হবে মানে দিনের বেলায় হবে, তবে শর্ত হলো তোমার চোখ এভাবেই গামছা দিয়ে বাঁধা থাকবে। কৃষ্ণা রেগে মেগে বলে চোখ বাঁধা থাকলে কাজ করা সম্ভব নয়। রাজকুমারী তখন আস্তে করে কৃষ্ণার কানের কাছে এসে ফিসফিস করে বলে তুমি যে আমাকে কিস করে ফেলেছো এটা কি সবাইকে বলবো? কাম সারছে। কৃষ্ণার তো এখন রীতিমতো কান্না করে দেওয়ার মতো অবস্থা। সে মিনমিন করে বলে প্লিজ ম্যাডাম, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, আমি ইচ্ছা করে কিছুই করিনি। কৃষ্ণার এমন অসহায় অবস্থা দেখে রাজকুমারী মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সেন ফারবেকে নিয়ে গিয়ে দেখানো হয় রাতে কৃষ্ণা যখন দৌড়ে স্কুলের রুমে এসে বিলালের সাথে কথা বলছিল, রাজকুমারী তখন বাহিরে জানালার পাশে দাঁড়িয়ে থেকে এসব শুনছিল। এরপর কৃষ্ণা যখন বিলালের থেকে প্রমিস নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, তখন কৃষ্ণার হাতটা স্কুল রুমের দেয়ালে আঁকানো থাকা রাজকুমারীর হাতের সাথে এমনভাবে মিলে যায় যা মুহূর্তের মাঝে রাজকুমারীকে ইমোশনাল করে ফেলে। ব্যাপারটা এমন যেন রাজকুমারী এতদিনে তার রাজাকে খুঁজে পেয়েছে। তো এমন একটা রোমান্টিক মুহূর্ত এখানে গান না হলে কি পেটের ভাত হজম হবে? না 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 না। তাই ডিরেক্টর ভাইজান এখানে একটা রোমান্টিক গান চালিয়ে দিয়েছে। গানে দেখার মতো তেমন কিছু নাই, তারপরেও জাল দিয়ে ছেঁকে কিছু রোমান্টিক সিন বাছাই করে চালিয়ে দেই। দেখেন, রোমান্টিক মুভি দেখতে এসেছেন, রোমান্টিক মুডে যাবেন না তা কি হয়? একদিকে রোমান্স চলছিল আর অপরদিকে বাথরুম তৈরির কাজ চলছিল। এইভাবেই কয়েকদিন কেটে যায় ও গান শেষ হতে হতে বাথরুম তৈরিও শেষ হয়ে যায়। আজকে এগুলোর উদ্বোধন। রাজকুমারী ফিতা কেটে এগুলোর উদ্বোধন করলে এ কি বাথরুম দেখে সবাই এইভাবে হাসতেছে কেন? এবার কৃষ্ণার চোখের গামছা খুলে দেওয়া হলে সে দেখে বাথরুমগুলোর এ কি বেহাল দশা। আসলে ঘটনা হলো এসব কাজের সময় কৃষ্ণ ও বিলালের চোখ তো বাঁধা ছিল, তাই এরা মিস্ত্রিদেরকে বলেছিল একরকম করে আর গাধা দলেরা বুঝেছে আরেক রকম করে। এইসব দেখে কৃষ্ণার তো রাগে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলার অবস্থা। সে রেগে মেগে রাজান্নার কাছে এসে বলে সরি স্যার, আমার পক্ষে এখানে আর কাজ করা সম্ভব না, আমি গেলাম। রাজান্না কৃষ্ণাকে থামিয়ে অনুরোধ করে বলে প্লিজ তুমি আমার একটা কথা শোনো। কৃষ্ণা বলে স্যার, এই গ্রামে আসার পর থেকে আমি শুধু আপনাদের আবদারই শুনে যাচ্ছি, কাজটাকে ভালোভাবে করার জন্য আমার দিক থেকে কোনো ত্রুটি রাখিনি, কিন্তু তারপরেও এই অবস্থা দেখার পর আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব না। দেখেন স্যার, এই গ্রামের জন্য আপনার যে অবদান তা নিঃসন্দেহে অনেক মহৎ, কিন্তু স্যার আপনি ভুল মানুষদের সাথে আছেন। আমার জানা মতে কেরালাতেও এমন একটা গ্রাম আছে যেখানে আদিকাল থেকে সেই গ্রামে বাহিরের মানুষ প্রবেশ করা একদম নিষেধ। গ্রামবাসী নিজেরাও জানে না কেন আদিকাল থেকে তারা এই নিয়ম পালন করে আসতেছে, আর এর ফলে এখনো তাদের গ্রামে গ্যাস বিদ্যুৎ বলতে কিছু নেই, এমনকি প্রাথমিক চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই। শুধু উদ্ভট একটা নিয়মের কারণে সহজ সরল মানুষগুলো সারা জীবন কষ্ট করতেছে। আমি চাই না এই গ্রামের ভাগ্যেও একই পরিণতি ঘটুক। রাজান একটু ভেবে বলে আচ্ছা তুমি বলো দেখি এখন কি করা যেতে পারে। কৃষ্ণা বলে আপনারা শুধু আমার কাজটা আমাকে খোলা চোখে স্বাভাবিকভাবে করতে দিন তাহলে চলবে, কিন্তু গ্রামের পোলাপাইন এটা কিছুতেই মানতে রাজি না। তাদের কথায় এতে বাহিরের লোক মানে কৃষ্ণা যদি ভুল করে রাজকুমারীকে দেখে ফেলে তখন তো গ্রামের নীতি পাল্টে যাবে। কৃষ্ণা বলে আরে ভাই, দেশের উন্নতির কথা চিন্তা করে খোদ সরকারি সংবিধান পাল্টে ফেলতেছে আর আপনারা আপনাদের গ্রামের সামান্য একটা রীতি পাল্টাতে পারবেন না। এবার তারা কিছুটা নরম হয়। প্রসঙ্গ যেহেতু তাদের গ্রামের উন্নয়নের, তাই অবশেষে এরা কৃষ্ণ ও বিলালকে খোলা চোখে কাজ করতে দিতে রাজি হয়ে যায়। তবে শর্ত হলো পানি সবসময় এদের সাথে সাথে থাকবে যাতে এরা ভুলেও রাজকুমারীকে দেখতে না পায়। সিন কাট হলে দেখি কৃষ্ণা মন্দিরে এসে খুব ভক্তি নিয়ে প্রার্থনা করতেছে, হে ভগবান, জীবনে এই প্রথম মনে হয় কেউ তোমার কাছে বাথরুম ঠিকঠাক ভাবে করতে পারার জন্য প্রার্থনা করতেছে। প্লিজ আমি যেন কাজটা ঠিক মতো শেষ করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দিও।
কৃষ্ণা চোখ খুলতে দেখে কি তার সামনে স্বয়ং রাজকুমারী দাঁড়িয়ে আছে। সে তো ভয়ে তাড়াতাড়ি উল্টো দিকে পালাতে শুরু করে। রাজকুমারী যতই তার পিছু নেয় সে ততই তার থেকে পালায়। শেষমেশ রাজকুমারী তাকে থামিয়ে বলে, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? কৃষ্ণা কাঁপতে কাঁপতে বলে, আপনার চেহারা দেখায় যখন এই গ্রামে পাপ, তাহলে কথা বলা তো হবে মহাপাপ। রাজকুমারী বাঁকা হেসে বলে, ও আচ্ছা, তাহলে আমাকে কিস করাটা কেমন কাজ শুনি। এই কথা শুনে তো ভয়ে কৃষ্ণার আঙ্গুর শুকিয়ে কিসমিস। সে বলে, সরি ম্যাডাম, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ কাউকে বলিয়েন না। রাজকুমারী বলে, আমি এত কিছু বুঝি না, এক শর্তে মাফ করতে পারি, তুমি আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। কৃষ্ণা তো ভয় শেষ। আপনাকে সাথে নিয়ে ঘুরবো মানে? কেউ যদি এটা দেখে ফেলে তাহলে আমি জান নিয়ে ফিরতে পারবো? রাজকুমারী বেশ ভাব নিয়ে বলে, সেটা তোমার ব্যাপার, কিন্তু এই গ্রামের রাজকুমারী যা বলে তাই হয়। আগামীকাল সকাল 9টায় পাহাড়ের কাছে দেখা করবে। কি হয় কর। কৃষ্ণা এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন পানি মনের দুঃখে মাল খেয়ে পুরো টাললি। সে কৃষ্ণার কাছে এসে মাতাল অবস্থায় বলতে থাকে, এই ভণ্ড মেয়েটার কারণে আমাদের গ্রামে কোনো শান্তি নেই। কৃষ্ণা বলে, ভণ্ড মেয়ে মানে? কার কথা বলছো? পানি বলে, কে আবার? রাজকুমারী। শালাদ বহুদিন ধরে অপেক্ষা করতেছি কবে এই বালটার বিয়ে হবে আর কবে এই গ্রামে একটু শান্তি আসবে। এই বালটা আমাদের গ্রামের একটা অভিশাপ। কৃষ্ণ বলে, আরে কি বলো, ও না তোমাদের দেবী? অভিশাপ হলো কি করে? হ্যাঁ, ও একটা অভিশাপী, ওর কারণে এই গ্রামে কোনো শান্তি নেই। জানো, মাধ্যমিকে শুধু রাজকুমারীই না, আমিও A+ পেয়েছিলাম, কিন্তু রেজাল্টের দিন সবাই ওকে নিয়ে নাচানাচি করলো, আর আমি মনের দুঃখে নিজেই নিজের পিঠে চাবুক মারলাম। এরপর আমি যখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শহরে পড়তে যেতে চাইলাম, মা আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বলল, হারামজাদা, তুই ইঞ্জিনিয়ার হতে শহরে যাবি আর এদিকে অন্য কেউ রাজকুমারীকে বিয়ে করে নিবে, তাই খবরদার গ্রামের বাহিরে পা রাখিস তো টেংরি ভেঙে দিব। ব্যাস, আমার আর পড়ালেখাই হলো না। এরপর ওকে বিয়ে করার জন্যেও ওর পিছনে অনেক তেল পুড়িয়েছি, কিন্তু হারামজাদি আমাকে প্রতিবারই অপমান করেছে। আমি যদি পারতাম তাহলে ডাইনিটাকে মেরে ফেলতাম। এদিকে কখন যে রাজকুমারী তার সামনে চলে এসেছে পানি বুঝতেই পারেনি। পানি বলে, এই মেয়ের যন্ত্রণায় আমি এতটা অতিষ্ঠ হয়ে আছি, এখনো মনে হচ্ছে যেন ও আমার সামনেই বসে আছে। রাজকুমারী রেগে মেগে বলে ওঠে, কি বললি তুই? আমি অভিশাপ? দাঁড়া, আজকে তোরে খাইছি। পানি এবার বুঝতে পারে রাজকুমারী বাস্তবেই তার সামনে আছে। ব্যাস, পানি পালাতে শুরু করলে রাজকুমারী পিছন থেকে একটা কাঁচে ছুরি মারে আর এই গেল। পানি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এরপর পানি সারা রাত সেখানে পড়ে থেকে কাটিয়ে দেয়। পরের দিন সকালে রাজকুমারী পানিকে বলে, তুই আমাকে ডাইনি বলেছিস না? তুই কি জানিস গ্রামের মানুষ যদি এটা জানে তাহলে তোর কি হবে? পানির তো কাপড় ভিজিয়ে ফেলার মতো অবস্থা। রাজকুমারী বলে, আচ্ছা, যদি চাস আমি কাউকে না বলি, তাহলে তোর কাজ হলো আমি কৃষ্ণের সাথে গ্রামটা ঘুরে দেখতে চাই, তুই সেই ব্যবস্থা করে দিবি। রাজি না হয়েও তো উপায় নেই। তারপর আর কি, পানি কৃষ্ণা ও রাজকুমারীকে গ্রাম ঘুরতে যাওয়ার সুযোগ করে দেয়, আর এর মাধ্যমে কৃষ্ণা ও রাজকুমারীর মাঝে হালকা প্রেম পয়দা হয়। এরপর ধীরে ধীরে সেই প্রেম হালকা কালার থেকে ডিপ কালার ধারণ করতে থাকে। তো এভাবে আরো কয়েকদিন পার হলে একদিন রাজান্না সাইটে এসে খোঁজ নাই কাজ শেষ হতে আর কয়দিন লাগবে। কৃষ্ণা বলে, এই তো স্যার, আর 1 সপ্তাহ। রাজান্না বলে, অত সময় হাতে নেই, আগামী 5 দিনের মধ্যে কাজ শেষ করো। কৃষ্ণা সিরিয়াস হয়ে বলে, ওকে স্যার। কিন্তু আমরা দেখি স্যারকে দ্রুত কাজ শেষ করার কথা দিলেও কৃষ্ণা আমার বন্ধু জুয়েলের মতো গার্লফ্রেন্ডকে পেতেই পুরো গুলগুলা হয়ে যায় ও কাজ কাম সব গুল্লি মেরে রোমাঞ্চ চুমাচুমিতে লিপ্ত হয়ে পড়ে। তো কৃষ্ণা একদিন সাইটে গিয়ে দেখে সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাচ্ছে। কৃষ্ণা বলে, কিরে ব্যাপার কি? বিলাল বলে, স্যার আজকে রাজকুমারীর বার্থডে। এটা শুনে তো কৃষ্ণা শখ। সারাদিন রাজকুমারীর সাথে টাঙ্কি মেরেও সে রাজকুমারীর বার্থডে জানে না। এটা যদি নাগর জানে তাহলে তো পান ছেঁচা চেসবে, কিন্তু এখন এত অল্প সময়ের মধ্যে গিফট পাবে কোথায়? কৃষ্ণা তো ইঞ্জিনিয়ার বয়, তাই তার ইঞ্জিনিয়ার মার্কে ব্রেনটাই এবার কাজে লাগাই। ও একটা কাঠের টুকরোকে হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে কেমনে কেমনে জানি এই আংটিটা বানিয়ে ফেলে। হ্যাক্সো ব্লেড দিয়ে এটা কেমনে সম্ভব আই ডোন্ট নো, আর এটা কাঠের তৈরি কিছুতেই মনে হচ্ছে না কেন আই ডোন্ট নো। তো কৃষ্ণা এটা রাজকুমারীকে পরিয়ে দিয়ে রাজকুমারীকে পুরো নিজের করে নিবে। এই আশাই রাজকুমারীর বাড়ির দেয়াল টপকাতে গিয়ে দেখে একই রাজকুমারীর বাড়ির সামনে গ্রামের সকল ছেলেরা বসে আছে, এমনকি গ্রাম প্রধান রাজান্নাও এসেছে। তো রাজকুমারী বের হতেই সব ছেলেরা খুশিতে গুলগুলা হয়ে যায়। ঘটনা হলো রাজকুমারীর এখন বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আর গ্রামের ছেলেগুলোরও অপেক্ষার অবসান দরকার। রাজকুমারী বলে, কোনো সমস্যা নেই রাজান্না, আমি আগামীকাল আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। ছেলেরা তো মহা খুশি, সবাই মনে মনে ভাবতেছে রাজকুমারী তার নামই বলবে। ওদিকে এসব দেখে কৃষ্ণার মনটা ভেঙে যায়। সে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়া পুরুষের মতো আংটিটা দেখতে থাকে আর চুপচাপ এখান থেকে চলে যেতে থাকে। এমন সময় রাজকুমারী পিছন থেকে এসে দুষ্টামি করে ধাক্কা দিলে কৃষ্ণার হাত থেকে আংটিটা পড়ে হারিয়ে যায়। কৃষ্ণা তো আতঙ্কে অস্থির, কারণ কেউ এদেরকে এই অবস্থায় দেখে ফেললে কুরবানি দিবে। রাজকুমারী বলে, তুমি এত রাতে এখানে কেন এসেছ? কৃষ্ণা বলে, রাতে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে, তাই দেখতে এসেছি। রাজকুমারী বলে, একা একা দেখবে?
আমাকে দেখাবে না? কৃষ্ণা বলে ওকে চলো তোমাকে দেখাচ্ছি। এই বলে কৃষ্ণা গ্রামের সীমানা বেড়া খুলে গ্রামের সীমানার বাহিরে যাচ্ছে। আর ওদিকে রাজকুমারী এটা দেখে থ মেরে দাঁড়িয়ে আছে, কারণ গ্রামের রীতির কারণে আজ পর্যন্ত সে গ্রামের বাহিরে পা রাখতে পারেনি। তো কৃষ্ণার সীমানা পেরিয়ে রাজকুমারীর দিকে হাত বাড়িয়ে বলে আসো রাজকুমারী, এই গ্রামের বাহিরের সুন্দর পৃথিবীটা তোমাকে দেখাই। কিন্তু রাজকুমারী রাজি হয় না। সে বলে আমিও তোমার সাথে এই গ্রামের বাহিরে পা রাখতে চাই, কিন্তু সেটা এভাবে লুকিয়ে নয়, বরং সবার চোখের সামনে দিয়ে সবাইকে খুশি রেখে। কৃষ্ণা রাজকুমারীর ইমোশনটা ফিল করতে পেরে নিজেই আবার সীমানার ভিতরে ফিরে আসে। ওর সীমানার ভিতরে থেকেই কিভাবে রাজকুমারীকে বাহিরের পরিবেশটা দেখানো যায় এটার জন্য তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটাতে শুরু করে। এরপর যেগুলো দেখতে চলেছেন সেগুলো দেখার আগে ব্রেনটাকে এটা বোঝান যে দুনিয়া থেকে লজিকের বাপ মা মারা গেছে, আর আইনস্টাইন আপেল গাছের নিচে কখনো আসেইনি। ওই সময় সে ছাগল চড়াতে ব্যস্ত ছিল। আর কোন জিনিস এখানে কি করে আসলো এগুলো আমাকে প্রশ্ন করে লাভ নাই, আই ডোন্ট নো। তাই জাস্ট চুপচাপ দেখেন। না, একদম না। একটা জোনাকি থেকে কিভাবে শত শত হয়ে গেল সেদিকে মাথা ঘামান না, জাস্ট রোমান্সটা এনজয় করেন। তো রাজকুমারী এসব দেখে ইমোশনাল হয়ে কৃষ্ণাকে জড়িয়ে ধরলে কৃষ্ণা বলে তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা? হ্যাপি বার্থডে। দূর, এটা কোনো কথা হলো? অন্য কিছু বলো। কৃষ্ণা তখন চুপ করে থাকলে রাজকুমারী বলে এবার তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? এবার রাজকুমারী কৃষ্ণার হারিয়ে যাওয়া সেই আংটিটা বের করে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? কৃষ্ণা তো শখ। রাজকুমারী বলে দেখো, আমাদের ভালোবাসা সফল হতে কিন্তু অনেক বাধা পেরোতে হবে। আমার বাবার শপথ, গ্রাম প্রধান রাজান্নার গর্ব ও একটি গ্রামের সম্মান সব আমার সাথে জড়িত আছে, কিন্তু আমি সবকিছুর মোকাবেলা করেও তোমাকে পেতে চাই। এই বলে রাজকুমারী কৃষ্ণাকে আংটিটা পরিয়ে দিলে কৃষ্ণা খুশির ঠালায় আনন্দে চিৎকার করে ওঠে। তো রোমান্স শেষ, এবার নামার পালা। রাজকুমারী বলে এখন এখান থেকে নামবো কি করে? কৃষ্ণা ভেবাচাকা খেয়ে বলে নামবো কি করে, এটা তো ওঠার সময় ভাবা হয়নি। এরপর দেখি কৃষ্ণা বাম হাতে নায়িকাকে ধরে আছে আর ডান হাতে দড়ি ধরে রিল্যাক্সে সুরসুর করে নেমে আসতেছে। কি ভাবতেছেন? দুইজনের শরীরের যে ওজন সেটার মাধ্যাকর্ষণ বল কিভাবে মাত্র এক হাতে দড়ি চেপে ধরে রেখেই সামলানো সম্ভব? আরে মশাই, সম্ভব, কারণ আইনস্টাইন এই দড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তাই মাধ্যাকর্ষণ বল বলতে কিছু আবিষ্কারই হয়নি। তো যাই হোক, নায়ক নায়িকা দুজনেই ফুল পিনিকে। এমন অবস্থায় একটা গান না হলে পিনিক ঠান্ডা হবে কি করে? তাই একটা গান শুরু হয়ে যায়। গানে যদিও দেখার মতো তেমন কিছু নাই, তারপরেও চলেন কিছু সিন চলুক, আর এই ফাঁকে আপনাদের সাথে সুখ দুঃখের দুটা কথা কই। আমার সিনেমা উইথ রোমানা এবং এসআর রোমানা এক্সপ্লেন দুইটি চ্যানেলে স্ট্রাইকের কারণে ভিডিও আপলোড করা বন্ধ করে দেওয়ার পথে। তার উপর আবার কপিরাইটের জ্বালা। আমার এডিটর একটা ভিডিও এত সুন্দর করে এডিট করে, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন অরিজিনাল মুভি দেখতেছি, কিন্তু আপলোড করলেই গেল। এমন কপিরাইট আসে যে সেই কপিরাইট ঠিক করতে গিয়ে ভিডিও আর ভিডিও থাকে না, স্ক্রিনশট দিয়ে বানানো ভিডিওর মতো হয়ে যায়। তখন একে তো মনটা তিতা হয়ে যায়, দুইয়ে তো কপিরাইট ঠিক করতে আরো 2-3 দিন চলে যায়, তার উপর আবার ধুমধাম স্ট্রাইকও আসে। এত টেনশন আর এত চুলের ফেরা নিয়ে ভিডিও বানানো যায়? তো যাই হোক, আমার দুঃখের কথা শুনে আর কি করবেন। ওদিকে নায়ক নায়িকাদের রোমান্স কত দূর সেটা দেখি, তাই না? তো আমরা দেখি এরা কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। এদিকে যে রাত পেরিয়ে সকাল হয়েছে তা এদের হুঁশেই নেই। এক বালতি পানির ঝাপটাই এদের ঘুম কাটলে এরা দেখে এরা তো কট খেয়ে গেছে, তাও আবার পুরো গ্রামবাসীর সামনে। ওদিকে গ্রামের বেচারা ছেলেগুলোর অবস্থাটা একবার ভাবুন। এরা যাকে বিয়ে করার আশায় ছোটবেলা থেকে জীবন যৌবন সব শেষ করে আসতেছে, আজ হঠাৎ দেখতেছে সেই মেয়ে তলে তলে অন্যজনের সাথে লটর পটর। কন কেমনটা লাগে? বিলাল ঘটনাটা কি হয়েছে দেখার জন্য ভিড় ঠেলে ভিতরে এসে যেই না দেখে এই অবস্থা, সে সাথে সাথে কেটে পড়ে। সিন কাট হলে দেখি গ্রামের এই বটগাছের নিচে গ্রাম্য সালিশ বসেছে।
যাচ্ছে। গ্রাম প্রধান রাজান্না গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, যে আমাদের রাজকুমারীর গায়ে হাত দিয়েছে তাকে আমরা কি করব? সবাই একসাথে চিল্লিয়ে বলে, তার মাথা আমরা দেহ থেকে আলাদা করে ফেলবো। লেও পাগলা, ঠেলা সামলা। তো সবাই যখন কৃষ্ণাকে শাস্তি দেওয়ার ব্যাপারে একমত, ঠিক তখনই রাজকুমারীর মা শান্তাম্মা এসে বলে, দাঁড়ান, এই ছেলে তো শুধু একা আমার মেয়েকে স্পর্শ করেনি, আমার মেয়েও তাকে স্পর্শ করেছে, তাহলে আমার মেয়েরও কি মাথা কাটবেন? এটা শুনে রাজান্না তো থ মেরে যায়। শান্তাম্মা বলে, আমার মেয়ে যাকে ভালোবাসে, যাকে বিয়ে করতে চায়, তারই তো হাত ধরেছে, এতে অপরাধের কি আছে? তাই এটা নিয়ে পঞ্চায়েত বসিয়ে আপনিই বরং বোকার মতো কাজ করেছেন। আপনারা তো আজকে এটার জন্যই অপেক্ষা করছিলেন যে রাজকুমারী আজকে তার পছন্দের ছেলের নাম ঘোষণা করবে, তাই না? তাহলে আপনারা শুনে রাখুন, আজকে রাজকুমারী ওর নামই বলবে। রাজান্না বলে, শান্তাম্মা, তুমি কিন্তু রাজকুমারীর বাবার শপথের কথা ভুলে যাচ্ছ। শান্তাম্মা উল্টো খেপে গিয়ে বলে, এই শপথের কারণেই আজকে সে কবরে। আপনাদের কথাই ফুলে ফেপে সে একটা ওয়াদা করে ফেলেছে, আর পরবর্তীতে সেটার ভার বইতে না পেরেই অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে, যার জন্য দায়ী আপনারাই। আমার যখন স্বামী মারা গেল তখন আমি আমার পরিবারের কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের নিয়মের কারণে মেয়েকে গ্রাম থেকে বের করতে না পেরে এখানেই ধুকে ধুকে মরতেছি। রাজান্না বলে, দেখো আমরা যা করেছি গ্রামের ভালোর জন্যই করেছি। শান্তাম্মা বলে, ভালোর জন্য, তাই না? এই ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন তো, 60টা ছেলে এখনো অবিবাহিত। রাজকুমারী না হয় একজনকে বিয়ে করবে, কিন্তু বাকিরা কি করবে? আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কতটা ভালো আছে। শান্তাম্মার কথা শুনে সবাই ভাবনায় পড়ে যায়, কথা তো সত্য। রাজান্না তখন কিছু একটা ভেবে বলে, রাজকুমারীকে এই 60 জনের মধ্যেই কাউকে বিয়ে করতে হবে, আর হ্যাঁ, সে চাইলে এই গ্রামের বাহিরেও কাউকে বিয়ে করতে পারবে, তবে সেক্ষেত্রে শর্ত একটা, সে যাকে বিয়ে করবে সেই পাত্র এই গ্রামের সকল ছেলের বিয়ের ব্যবস্থা করে দিয়ে তারপর রাজকুমারীকে বিয়ে করতে পারবে। হ্যাঁ, এটা শুনে কৃষ্ণার তো মাথা নষ্ট, কিন্তু এদিকে আর উপায়ও তো নেই, তাই কৃষ্ণা বাধ্য হয়ে রাজি হয়। তবে সমস্যা হলো এই গ্রামে তো মেয়েই নেই, তাই কৃষ্ণা ওদেরকে বিয়ে দেওয়ার জন্য তার শহর হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও 60 জন ছেলের বিয়ের দায়িত্ব নেওয়ার সাহস এটা যুক্তিতে মেলে না, বাট প্রসঙ্গ যখন গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারার, তখন কেই বা যুক্তি খোঁজে। তো যাই হোক, রাজকুমারী ফাইনালি এই গ্রামের বাহিরে পা রাখতে যাচ্ছে, তাই গ্রামবাসী যেন পুরো একটা আয়োজন শুরু করেছে। তো এরা বাসে উঠলে দেখি গ্রামের সেই 60 জন ছেলে এদের আগেই বাসে উঠে বসে আছে। রাজান্না কৃষ্ণকে বলে, ওদেরকে সিঙ্গেল নিয়ে যাচ্ছ, বাট কাপল হিসেবে ফিরিয়ে আনতে হবে কিন্তু, তবেই তোমাদের দুজনের বিয়ে হবে। কৃষ্ণা বলে, ওকে বস। তো বাস চলতে শুরু করে ও অনেক পথ পাড়ি দিয়ে ফাইনালি হায়দ্রাবাদ চলে আসে। তো গ্রামের এইসব ছেলেপেলেরা শহরের বিশাল বিশাল বিল্ডিং আর জাঁকজমক দেখে তো খুশিতে আত্মহারা, কিন্তু এরা তো গ্রামে বেড়ে ওঠা পোলাপাইন, তাই শহরের পরিবেশ ও শহরের ভদ্রতার কিচ্ছু জানে না। ব্যাস শুরু হয়ে যায় ঝামেলা। তো কৃষ্ণা এদের কর্মকাণ্ড দেখে ভয়ে সবাইকে আগে বাসায় না ঢুকিয়ে বরং রাজকুমারী ও সেলভাকে সাথে নিয়ে ভিতরে যায়। বাবা বলে, আরে তুই হঠাৎ, কিন্তু সাথে এগুলোকে? কৃষ্ণা তখন দুজনের পরিচয় করিয়ে দিয়ে ভিতরে ঢুকলে দেখে তার ছোট বোনকে একটা আমেরিকান পাত্রের পরিবার থেকে দেখতে এসেছে এবং আলাপ চলতেছে। কৃষ্ণা ভাবতেছে এসব বিয়ের আলাপ শেষ হলে বাহিরে থাকা ছেলেগুলোকে ভিতরে আনবে, কিন্তু তার আগেই সবাই ভিতরে আসা সারা। কৃষ্ণার মা এতগুলো লোক দেখে অবাক হয়ে ইশারায় কৃষ্ণাকে বলে, এরা কারা? কৃষ্ণা তখন ইশারায় বুঝিয়ে বলে। তো কৃষ্ণার বাবা গেটে দাঁড়িয়ে থেকে সবাইকে ভিতরে ঢুকে এখন নিজেই ভিড়ের ঠেলায় ভিতরে আসতে পারছে না। অনেক কষ্টে ভিতরে আসলে কৃষ্ণার মা তার মেয়ের পাত্রপক্ষের জন্য নাস্তা আনতে যায়, কিন্তু নাস্তা নিয়ে ফিরতে থাকলে किसको बताऊं कैसे सुनाऊं कोयले सी किस्मत ये और सह न पाऊं তো পাত্রের বাবা বিয়ের আলাপ ফাইনাল করে ও জানায় তার ছেলে দেশে ফিরলেই বিয়ের ডেট ফিক্সড করবে। এই বলে পাত্রের বাবা চলে গেলে কৃষ্ণার বাবা আবার ভিতরে আসবে, কিন্তু দেখে তেলের পাম্পের মতো ভিড়। অনেক কষ্টে আঙ্কেল কৃষ্ণাকে ভিতরে থেকে ডেকে বাহিরে আনে ও রেগে মেগে বলে, এই লোকগুলোকে কেন এনেছিস আমি জানতে চাই না, তুই এই মুহূর্তে ওদেরকে বাসা থেকে বের কর। লে জ্বালা, এদের বিয়ের ব্যবস্থা করা ছাড়া তো তাড়িয়ে দেওয়ার উপায় নেই, তাহলে ততদিন এদেরকে রাখবে কোথায়? কৃষ্ণার মাথায় তখন একটা আইডিয়া আসে ও সে পুরো বিল্ডিং ঘুরে ঘুরে পরিচিত সকল লোকের বাসাতে 1-2 জন করে সেট করে দেয়। এদিকে রাজকুমারী অবশ্য খুব অল্প সময়ের মধ্যেই কৃষ্ণার পরিবারের সাথে ভালো একটা ভাব জমিয়ে ফেলে ও কৃষ্ণার বাবা মা রাজকুমারীকে নিজের মেয়ের মতোই আপন করে নেয়। এভাবেই দিন যাচ্ছে, কিন্তু ছেলেপেলেদের বিয়ের কোনো অগ্রগতি হচ্ছে না। এদিকে ছেলেপেলেগুলো অতিষ্ঠ করে মারতেছে, তাই কৃষ্ণা বিরক্ত হয়ে এদের বিয়ের
বিষয়ে বিলালের সাথে কথা বললে বিলাল একজন নামকরা ঘটকের ঠিকানা দেয়। কৃষ্ণা তখন সেই ঘটকের কাছে এসে ঘটনা খুলে বললে ঘটক বলে, আরে এটা তো কোনো ব্যাপারই না, আমার এমন কোনো রেকর্ড নেই যে কেউ এখানে পাত্রীর খোঁজে এসেছে অথচ পাত্রী মেলেনি, আমি তো একজনকে 3-4টে বিয়েও দিয়েছি। এটা শুনে কৃষ্ণা হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু এদের পাত্রী দেখার মিশন শুরু হলে বাধে বিপত্তি। ঘটক এদেরকে শিখে দেয় একটা, এরা পাত্রীর পরিবারের সামনে সহজ সরল মনে বলে আরেকটা। লেজালা তখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে 60 জনকে বিয়ে দেওয়া তো দূরের কথা, ঘটক একজনেরও বিয়ে জোটাতে পারে না। সাথে ঘটক এদের অত্যাচারে বিরক্ত হয়ে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। এদিকে কৃষ্ণার ছোট বোন লিলির হবু স্বামী মিস্টার রয় আমেরিকা থেকে আসে। ছেলে সব দিক থেকে একদম পারফেক্ট। কৃষ্ণার পরিবার তো সেই খুশি, কিন্তু রয়ের জাস্ট ছোট্ট একটা সমস্যা আছে, তা হলো রয়ের গা ঘিনঘিনে স্বভাব। তাই রয় বেশি লোকদের মাঝে উঠবোস একদমই পছন্দ করে না। এই জন্য রয় জানায় যে তার বিয়েতে সে মাত্র 2 জন মানুষ নিয়ে আসবে, তার মা ও বাবা। এটা নিয়ে লিলিরও কোনো আপত্তি নেই, কারণ রয়কে লিলির বেশ ভালো লেগেছে। ওদিকে লিলিকেও রয়ের বেশ ভালো লেগেছে, মানে পুরো একদম খাপে খাপ। তাই সব ঠিকভাবেই যাচ্ছে। কিন্তু 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 অঘটন ঘটিয়ে ফেলে কৃষ্ণার শালারা। নতুন জামাই এসেছে এটা শুনে গ্রামের ছেলেরা জামাইয়ের সাথে মোলাকাত করার জন্য দল বেঁধে তেড়ে আসে। এই রে কাম সারছে। তো জানেন তো রয় বেশি মানুষের ভিড় একদমই পছন্দ করে না, তার গা ঘিনঘিন করে। তাই সে কৃষ্ণার পরিবারকে বলে দেয় আমার বিয়েতে এরা কেউ যেন না আসে, যদি এরা আসে তাহলে কিন্তু আমি বিয়ের মাঝখান থেকে হলেও উঠে চলে যাব। এই বলে রয় রাগ করে চলে গেলে পানি বলে, আমরা কিন্তু তাকে বিরক্ত করার জন্য কিছু করিনি, নতুন বর দেখে খুশিতে একটু মজা করছিলাম। কৃষ্ণা বলে, রয় একটু সেনসিটিভ টাইপের তো, তাই তোমরা শুধু ওর বিয়েতে এসো না, তাহলে আর কোনো সমস্যা নেই। এরা বলে ঠিক আছে। কিন্তু ওদিকে তলে তলে ওরা ভাবে জীবনেই প্রথম শহরের একটা বিয়ে দেখার সুযোগ, এটা হাতছাড়া করবো। ব্যাস শয়তানেদের লাড়া দেয় ও বিয়ের অনুষ্ঠানে এরা সবাই নানা ভেজ ধরে চলে আসে। এসব দেখে রাজকুমারী তো ভয় শেষ। তো যাই হোক, রাজকুমারী আজ এত সুন্দর করে সেজেছে, সাথে কৃষ্ণার স্মার্ট ওয়াচও পড়েছে। এটা কৃষ্ণাকে না দেখালে কি হয়? না 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 না। তো রাজকুমারী কৃষ্ণার সামনে গিয়ে ইশারায় বলে, দেখো তোমার ঘড়িটা পড়েছি, কেমন লাগছে? কৃষ্ণাও ইশারায় বলে জোস। ওদিকে বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে, অথচ রয় অনেকক্ষণ যাবত চেঞ্জ রুম থেকে বের হচ্ছে না। ঘটনা কি জানতে পুরো বিয়ে বাড়ির সবাই রয়ের দরজায় নক করলে দেখা যায় সে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। কারণ হলো সে তার বিয়ের শেরওয়ানি খুঁজে পাচ্ছে না। তো শেরওয়ানি কই গেল তা খুঁজতে কোথাও যেতে হয় না, রয়ের সামনেই এই ছেলেটা রয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু রাজকুমারীর গ্রামের ছেলে, মানে এরা যে যে ড্রেস পেয়েছে চুরি করে পরে নিয়েছে। তো কৃষ্ণার বাবা ছেলেটির উপর রেগে মেগে বলে, তোমাদেরকে না আসতে নিষেধ করা হয়েছিল, তারপরেও কেন এসেছো? রয় চারপাশে তাকিয়ে দেখে এই ছেলে শুধু একা না, পুরো পাড়ার সবাই চলে এসেছে। এসব দেখে রয় রেগে মেগে সেখান থেকে চলে যায়। কৃষ্ণার বাবা তখন রাগে দুঃখে কৃষ্ণাকে কষিয়ে একটা চড় মারে ও বলে, ছোটবেলা থেকে একটা কাজও তুই ঠিক মতো করতে পারলি না, আজকে নিজের বোনের বিয়েটাও ভেস্তে দিলি। আনন্দ উৎসবে ভরপুর পরিবেশটা মুহূর্তেই মলিন হয়ে যায়। তো কৃষ্ণা থ মেরে আছে। এমন সময় রাজকুমারী সরি বলতে আসলে কৃষ্ণা তাকে বাহিরে টেনে নিয়ে গিয়ে ইচ্ছে মতো শাসাতে থাকে। ওদেরকে এত করে মানা করলাম, তবুও তুমি ওদেরকে কেন আসতে দিলে? এখন যে বিয়েটাই ভেঙে গেল তার কি হবে? একটা বিয়ে ভেঙে যাওয়ার মানে বোঝো? বিয়ে ভেঙে যাওয়া মানে একটা মেয়ের স্বপ্ন ভেঙে যাওয়া। রাজকুমারী বলে, দেখো কৃষ্ণা, ওরা কিছু বুঝে করেনি, শুধু বিয়ে দেখতেই এসেছিল। কৃষ্ণা চিল্লিয়ে বলে, ওদেরকে এক্ষুনি চলে যেতে বলো। এমন সময় বিলাল এসে বলে, ভাই ওরা আরো আগেই চলে গেছে। এটা শুনে কৃষ্ণা থ মেরে যায়। ওদিকে রাজকুমারীর চোখেও জল ছলছল করে ওঠে। এমন সময় বিকট শব্দে একটা বোম ব্লাস্ট হয়ে পুরো কমিউনিটি সেন্টারে আগুন ধরে যায়। বিয়ের সকল অতিথি ভিতরে আটকা পড়েছে, সেখানে কৃষ্ণার পরিবারও আছে। কৃষ্ণার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করার জন্য ভিতরে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু আগুনের ভয়ানক অবস্থা দেখে পুরো থমকে যায়। আগুনের অবস্থা এমন যে সে কিছুতেই ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এমন সময় আরেকটা বিস্ফোরণ হয় ও কৃষ্ণার পিছনে ছিটকে এসে পড়ে। ওদিকে ভিতরে কৃষ্ণার পুরো পরিবার আছে, তারা সাহায্য চেয়ে চিৎকার করছে, কিন্তু এদিকে বাহিরে যেভাবে আগুন জ্বলতেছে তাতে ভেতরে যাওয়া কোনোভাবেই কৃষ্ণার কাছে সম্ভব মনে হচ্ছে না, কারণ এতে কৃষ্ণার নিজেরই জান যেতে পারে। এমন সময় আগুন লাগার খবর পেয়ে গ্রামের লোকেরা ঝড়ের বেগে ছুটে আসেও তারা এত কিছু ভাবে না, সোজা বাসার ভিতরের দিকে দৌড় দেয়। তো গ্রামের এইসব ছেলেরা সবাইকে উদ্ধার করে বাহিরে আনলে দেখি ভয়ে কৃষ্ণার মা জ্ঞান হারিয়ে ফেলেছে।
আসলে কৃষ্ণার মা ভেবেছে এই ভয়ঙ্কর আগুনের মাঝে কেউ তাকে উদ্ধার করতে আসার সাহস করবে না, তাই সে ভয়ে জ্ঞান হারিয়েছে। তো আন্টির জ্ঞান ফিরলে আন্টি জানতে চায় কে তাকে উদ্ধার করেছে। তখন কৃষ্ণা গ্রামের সেই ছেলেগুলোকে দেখিয়ে দেয়। এদিকে গ্রামের ছেলেগুলো রয়ের পরিবারকেও বাঁচিয়েছে, তাই রয়ও এসে কৃষ্ণার পরিবারের কাছে ক্ষমা চায়। কৃষ্ণা তখন গ্রামের ছেলেদের সামনে গিয়ে বলে, আমি কখনোই তোমাদেরকে আমার আপন মানুষ বলে ভাবিনি, কিন্তু আজকে তোমরা যা করে দেখিয়েছো তার কোনো তুলনা হয় না। এই বলে কৃষ্ণা কৃতজ্ঞতা জানানোর জন্য হাঁটু গেড়ে বসতে চাইলে পানি তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না, ভুল আমাদেরই ছিল। আর হ্যাঁ, রাজকুমারীর কোনো দোষ ছিল না, কারণ সে জানতো না যে আমরা অনুষ্ঠানে আসবো, তাই ওকে বকা দেওয়াটা তোমার উচিত হয়নি। তখনই কৃষ্ণার রাজকুমারীর কথা মনে পড়ে। আসলে এতক্ষণ দৌড়ঝাঁপের মধ্যে সবাই রাজকুমারীর কথা ভুলে গিয়েছিল, কিন্তু লেজালা এখন রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণার মনে পড়ে রাজকুমারী শখ করে তার স্মার্ট ওয়াচটা হাতে পড়েছিল। ব্যাস, কৃষ্ণা সেটার লোকেশন ট্র্যাক করে বাইক নিয়ে বেরিয়ে পড়লে সেই লোকেশনে এসে বুঝতে পারে এটা একটা কন্টেনার ট্রাকের লোকেশন, মানে কেউ রাজকুমারীকে কিডন্যাপ করে এই কন্টেনার ট্রাকে করে নিয়ে যাচ্ছে। তো কৃষ্ণা তখন সেই ট্রাকের পথ আটকে থামায়। ততক্ষণে ওদিকে গ্রামের ছেলেগুলোও চলে এসেছে। এরপর এরা কিডন্যাপার গ্যাংকে সাহায্য করে ট্রাকের পিছন গেট খুলে দিলে একই ভিতরে দেখি খানিকগুলো মেয়ে। একটুর মাঝে নিউজ চ্যানেল আসলে জানা যায় একটা মানব পাচারকারী দল 60টিরও বেশি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর এই মেয়েগুলো আসলে এই আন্টির এতিমখানার। তো কৃষ্ণা মেয়েগুলোকে রক্ষা করায় আন্টি তাকে ধন্যবাদ দিয়ে বলে, বাবা তুমি এতগুলো এতিম মেয়েকে রক্ষা করলে, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটা শুনে কৃষ্ণার মাথায় ধুম করে একটা আইডিয়া আসে। সে বলে, আন্টি আপনার ঋণ রাখার দরকার নেই, আপনি চাইলেই মেয়েগুলোকে আমার ছেলেগুলোর সাথে বিয়ে দিয়ে আপনার ঋণ শোধ করে ফেলতে পারেন। দুম করে এসব প্রস্তাবে আন্টি টেনশনে পড়ে গেলে কৃষ্ণা বলে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই ছেলেগুলো আজকে যেভাবে পাচারকারীদের হাত থেকে ওদেরকে বাঁচিয়েছে, আজীবন এরা এইভাবেই মেয়েগুলোকে আগলে রাখবে। আন্টি তখন তাকিয়ে দেখে ওদিকে ওরা অলরেডি জোড়া হয়ে গেছে, তাহলে আর আপত্তি কিসে, লাগা বিয়ে। সিন কাট হলো দেখি এক বিশাল গ্র্যান্ড বিয়ের আয়োজন হয়েছে, যেখানে সেই 60 কাপল জোড়া সাথে লিলি রয় ও রাজকুমারী কৃষ্ণার বিয়ে হতে যাচ্ছে। তো আজ ভৈরলঙ্কা গ্রামের এত বড় একটা দিন, এখানে কি গ্রাম প্রধান রাজান্না উপস্থিত না হয়ে পারে? রাজান্না কৃষ্ণাকে বলে, আমি কথা দিয়েছিলাম রাজকুমারী যাকে বিয়ে করবে সেই আমাদের গ্রামের পরবর্তী প্রেসিডেন্ট হবে, সেই হিসেবে তুমি এখন থেকে আমাদের গ্রামের প্রেসিডেন্ট। কৃষ্ণা বলে, স্যার আপনি তো চেয়েছিলেন যেন পরিবার প্রথা শেষ হয়, সেই হিসেবে সবচেয়ে ভালো হবে আমরা যদি গ্রামবাসীর ভোট নিয়ে কাউকে নির্বাচিত করি। এটা শুনে রাজান্না খুবই খুশি হয় ও এদেরকে আশীর্বাদ দিয়ে চলে যায়। তারপর আর কি, এই বিশ্ববিখ্যাত মুভি এখানেই শেষ হয়ে যায়। যাক, ফাইনালি উদ্ধার হলাম। তো মুভি কেমন ছিল সেটা গুল্লি মারেন। আমার মন খারাপ, তাই মুভি বাছাই করার মুড হচ্ছিল না, আবার ভালো মুভিও পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনাদেরকে বিরিয়ানি তো অনেক খাইয়েছি, একবার খিচুড়ি রান্না করে খাওয়াই দেখি কেমন লাগে। তো খিচুড়ি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রান্না খারাপ হলেও মুখের উপর বলতে নেই, কষ্ট করে যখন রান্না করেছি তো খুশি মনে লাইক দিয়ে দিবে না, চাপ নিন না, সামনে আবার বিরিয়ানি আসতেছে। সেই পর্যন্ত ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, টেক কেয়ার, বাই বাই।